নমস্কার, আমি অরূপ। আপনি শুনছেন সংকেত অডিও স্টোরি। সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন একটি খাঁটি গ্রাম বাংলার ভূতের গল্প, হেঁসো বিলের ভয়। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরি। আজকে গল্পে অভিনীত সমস্ত কলাকুশলীদের নাম আমরা ঘোষণা করব গল্পের একেবারে শেষে। আজকে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি অরূপ। শুরু করছি আমাদের আজকের গল্প, হেঁসো বিলের ভয়। রোজ বিকেলে রেললাইনের ধারের বড় মাঠটায় খেলতে যাওয়াটা একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে নির্মলের। স্কুলে গরমের ছুটি, পড়াশোনার পিছুটা নেই বললেই চলে। তার উপর হাতে 1 মাসের মতো অঢেল সময়। তাই গায়ের অন্যান্য সমবয়সী ছেলেদের সাথে এই মাঠটায় চলে আসে খেলতে। বিশাল বড় মাঠ, তার মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে চলে গেছে রেল লাইনটা। স্টেশন অনেক দূরে, মফস্বল শহরও ততোধিক দূরে। সবুজ কোলাহলহীন এক টুকরো মেঠো গ্রাম্য পরিবেশ। কাঁচা মাটির বাড়ি, মাটির রাস্তা, এখনো চলে গরুর গাড়ি। বিদ্যুৎ আসেনি এখনো সেভাবে। 2-1 বড় লোকের বাড়িতে বৈদ্যুতিক বাতি জ্বলে বটে। বাকি হয় সব সৌর বিদ্যুৎ, না হয় হ্যারিকেন হাত পাখায় ভরসা। গ্রাম থেকে খানিক দূরে বয়ে গিয়েছে নদী। ওপারের গ্রামে যেতে হলে পারাপারের ব্যবস্থা নৌকা। শহুরে আধুনিকতা এখনো ছুঁতে পারেনি এই গ্রামটাকে। গ্রামের নামটাও ভারী সুন্দর, জোড়া দিঘি। উত্তর দক্ষিণে 2খানা দিঘি গ্রামের সীমানা নির্দেশ করছে, তাই এমন নাম। দিঘি দুটি ছাড়াও এই গ্রামের একেবারে শেষ প্রান্তে জনমানবহীন জঙ্গলের জায়গায় রয়েছে একটা ছোটখাটো বিল। স্থানীয় লোকেরা হেঁসোর বিল বলে ডাকে। তার অনেক দুর্নাম, অনেক রকম অলৌকিক গল্প শোনা যায় ওই বিলের নামে এই গ্রামে কান পাতলে। নির্মলের বাবা এবং মা দুজনেই শহরে কাজ করে। রোজ সকাল হলে বেরিয়ে যায় দুটো অন্নের সন্ধানে। ওর বাবা পাটকলে কাজ করে, আর মা শহরের বড় লোকেদের বাড়িতে বাড়িতে ঠিকে জিয়ের কাজ করে। নির্মলরা 2 ভাই। বড় ভাইটির নাম অমল, এবছর উচ্চ মাধ্যমিক দেবে। নির্মল সবে ক্লাস 8। পাশের গ্রাম চাঁদমারি হাই স্কুলেই পড়ে 2 ভাই। এমনিতে 2 ভাইয়ের মধ্যে খুব মিল, কোনো ঝগড়া অশান্তি নেই, মারামারি কাটাকাটি করে না। বরং অমল ভাইকে খুব ভালোবাসে। বাবা মা কেউ সারাদিন ঘরে থাকে না, অমল ভাইকে আগলে রাখে অভিভাবকের মতো। তবে অমল একটু অন্যরকম, নিজের মধ্যেই থাকে সারাদিন। সমবয়সীদের সাথে তেমন মিশে না, বন্ধু বান্ধব প্রায় নেই বললেই চলে। একটু অন্যরকম, যেমন বাজিকর, বেদে, তান্ত্রিক, সন্ন্যাসী, এদের সাথেই ওর ভালো জমে। কোথায় কোন মেলায় দূর দূরান্ত থেকে সাধু এসেছে, কিংবা গ্রামের কোনো জাদুকর এসে খেলা দেখাচ্ছে, এসব নিয়ে ওর প্রবল আগ্রহ। উদ্ভট সব জায়গায় চুপচাপ গিয়ে বসে থাকে, কি যেন দেখে চুপ করে, প্রকৃতির সাথে যেন কথা বলে। খেলাধুলোয় কোনো আগ্রহ নেই। নির্মল রোজ খেলতে যাওয়ার সময় ওকে টানে। এই দাদা, চল না, ঘন্টুদের সাথে আজকে জেলেপাড়ায় ম্যাচ খেলতে যাব। কিংবা এ দাদা, চল না, আজ বড় দিঘিতে গিয়ে মাছ ধরে আসি। ভালো বৃষ্টি হচ্ছে সকাল থেকে, অনেক মাছ উঠবে। অমল যায় না। প্রতিবারই কোনো না কোনো অজুহাত দেখিয়ে দেয় ভাইকে। বেশিরভাগ সময় বলে, তুই যা, আমি গেলে ঘর দেখবে কে? তাছাড়া রান্না বান্না করতে হবে না? দৌড়ঝাঁপ করে এসে খাবি কি দুটো ভাত না চড়ালে? নির্মল আর বেশি জোরাজোরি করে না। সে জানে তার দাদা মানুষটা নিজের মধ্যে থাকতেই ভালোবাসে। তাকে বেশি ঘাঁটাতে প্রয়োজন বোধ করে না নির্মল। আবার এটাও ভাবে, সত্যি তো, দাদা চলে গেলে রান্না কে করবে? মাটির ঘরের মেঝে কে নিকবে? বাড়ির বাইরে গোয়ালে যে রুগ্ন হাড়জির জিরে গরুটা রয়েছে, তার মুখে দুটো দানা পানি কে তুলে দেবে? মাঝে মাঝে দাদার উপর ভীষণ করুণা হয় নির্মলের। বাবা এবং মায়ের যৌথ দায়িত্ব সে একাই পালন করছে।
নির্মল মনে মনে রোজ প্রতিজ্ঞা করে বড় হয়ে দাদার সব ঋণ শোধ করবে। এমনি বেশ সব নিজের মতো করেই কাটছিল। একদিন বিকেলে নির্মল ফুটবল খেলতে যাবে বলে ঘর থেকে সবে বেরোচ্ছে, অমনি অমল হঠাৎ করে ওর পথ আগলে দাঁড়ালো। দাঁড়া, আজ তোর মাঠে যাওয়া চলবে না। নির্মল ভ্রু কুঁচকে তাকায় ওর দিকে। দাদাকে কখনো এইভাবে বারণ করতে শোনেনি। কাচুমাচু হয়ে বলল, কেন রে দাদা, তুই তো কোনোদিন বারণ করিস না, আজ কি হলো? আজ আমার কিছু ভালো লাগছে না রে। তোকে অত সব বলতে পারবো না। বাইরে মেঘ করেছে, আজকে থেকে যাস না। দাওয়ায় দাঁড়িয়ে থাকা দাদার ঘাড়ের উপর দিয়ে উঁকি ঝুঁকি মেরে আকাশটা দেখে নিল নির্মল। তারপর মনে মনে ভীষণ পুলকিত হয়ে বলল, আরে তাই তো, বৃষ্টি আসছে, বৃষ্টিতেই তো ফুটবল খেলে মজা। তুই শর্ত, নিজে যাবি না, আমাকেও যেতে দিবি না। ভাই, যেতে করিস না, বারণ করছি, যাস নে আজ। মন কেমন কু ডাকছে। নির্মল হেসে উড়িয়ে দেয় এসব কথা। হাত নেড়ে বলে, আরে আমি ঠিক ফিরে আসবো, তুই অত চিন্তা করিস নে। এখন সত্যি দেরি হয়ে যাচ্ছে, ভোলা, ঘন্টু, পলাশ ওরা ডাকতে চলে এলো বলে। সর দাদা, সর 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 সর। নির্মল ও দাদাকে সরিয়ে একরকম জোর জবস্তি করে বেরিয়ে যায় ঘর থেকে। অমল নরম প্রকৃতির ছেলে, কারোর উপর জোর খাটানো তার দাঁতে নেই। ভাইয়ের উপরও খাটাতে পারে না, তাই ছুটে বেরিয়ে যাওয়া ভাইয়ের উদ্দেশ্য করে দাওয়ায় বাঁশের খুঁটি ধরে চিৎকার করে বলতে থাকে, বেশি দেরি করিস না ভাই, সন্ধে আমার আগে ফিরে আসিস। আমার মনটা বড্ড কু ডাকছে রে, বড্ড কু ডাকছে। উপরে তাকিয়ে অমল আমনারকেলের শাখা প্রশাখার ফাঁক দিয়ে এক চিলতে আকাশ দেখে নেয়। জমাট বেঁধে আসা ঘন কালো মেঘ দৈত্যের মতো চোখ রাঙাচ্ছে, যেন এখনই রাত নেমে আসবে। রেললাইনের ধারের বড় মাঠে যখন নির্মলদের দলটা এসে পৌঁছালো, ঠিক তখনই চারিদিকে উথাল পাথাল হাওয়া শুরু হল। খানিকক্ষণের মধ্যেই নামলো ঝমঝম করে বৃষ্টি। নির্মলদের সে কি আনন্দ! বৃষ্টিতে ভিজে কাদামাঠে ধূপধাপ আছড়ে পড়ে ফুটবল খেলার মজা কে না জানে। খেলা শেষ হলে ওদের সবার চেহারাটা হলো একরকম ভূতের মতো। জামাকাপড় ছিঁড়ে ছিঁড়ে গিয়েছে কারোর, কারো সর্বাঙ্গে কাদা। ততক্ষণে বৃষ্টিটা থেমেছে, তবে আকাশে আর একখণ্ড কালো মেঘ আবার চোখ রাঙাচ্ছে। এই অবস্থাতেই বাড়ি ফিরে আসছিল নির্মল। পাশ থেকে হারুন এসে কাঁধে হাত রাখল। কি রে নিউ, এই অবস্থায় বাড়ি ফিরবি এরকম ভূত হয়ে? তোর মা তো তোরা পুকুরে ছুঁড়ে ফেলে দেবে এখানে। চ চ, হেসের বিলে স্যান্ড করে আসি, পিঠে মারটা একটু কম পড়বে। নির্মল ওর দিকে তাকায়। হেসর বিলে? ওখানে নির্মলের বাবা মা দাদা যেতে বারণ করেছে। শুধু নির্মলই নয়, এই গ্রামের সকল বাচ্চাদেরই ওদিকে যাওয়া বারণ। বড়রাও এড়িয়ে চলে ওই জায়গাটাকে। নির্মল একটু দোনামোনা করে জিজ্ঞেস করে, কিন্তু হেসর বিলে যেতে আমাকে দাদা বারণ করেছে অনেকবার, মাও বারণ করেছে। বলে ওই বিলটা নাকি ভালো না, ওখানে নাকি কে থাকে, কি যে একটা যেন নাম তার। মাথা চুলকে সেটা ভাবার চেষ্টা করে নির্মল। অমল বলেছিল একদিন তাকে। দাদা কতই না আবোল তাবোল বলতে থাকে সারাদিন। সব কথা খুব বেশি গুরুত্ব দেয় না সে। বিরক্ত হয় হারুন। আরে ধুর, এ সোয়াল না, তাড়াতাড়ি ফিরে আসবো। বাড়িতে বলবি আমাদের একজনের পায়ে চোট লেগেছিল, তাই তারে বাড়ি দিতে গেছিলি, ব্যাস। এটাই শুনলে কিচ্ছু বলবে না। হারুন টান দেয় ওর হাতটা ধরে। ওদের দলের আরো কিছু ছেলেকে ওদের সাথে জুটে যেতে দেখে নির্মল একটু নিশ্চিন্ত হলো। এই হেঁসর বিল জায়গাটা এই মাঠ ছাড়িয়েও অনেকটা দূরে। হেঁটে যেতে বেশ খানিকটা সময় লাগে। কেমন একটা গা ছমছমে যেন জায়গাটা। বিলের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে বড় বড় ঝোপ আর বাঁশ বাগান। দু তিনটে ঘাট আছে বিলটা চারদিকে, তবে সবই ভাঙাচোরা। বহুকাল আগে এই বিলে হয়তো মানুষ দৈনন্দিন জলের চাহিদা মেটাতে আসতো, এখন আর আসে না। টলটলে পরিষ্কার জল ছিল একসময়।
লম্বা চওড়া বিশাল তার বিস্তার। এখন মুছে গেছে, সবুজ ঘোলাটে জল, শ্যাওলা আগাছায় ভরে গেছে বিলের তলটা। ঝোপ জঙ্গল পেরিয়ে নির্মলদের দলটা বিলের একটা ভাঙা ঘাটে এসে নামে। বিলে নেমে বন্ধুদের সঙ্গে জলে ঝাঁপাঝাঁপি হুটোপুটি করতে করতে নির্মল বেমালুম ভুলেই গেল বাড়ির কথা। এদিকে বৃষ্টিও শুরু হলো হঠাৎ করেই। এর মধ্যেই ওরা ডুব সাঁতার দিচ্ছে, কখনো চিত সাঁতার দিচ্ছে, একে অন্যের ঘাড়ে উঠে আবার জলে লাফ দিয়ে পড়ছে। সে এক অনাবিল আনন্দ। বিলের ওইটুকু অংশ ওদের দখলে, কেউ বিরক্ত করার নেই। মাথার উপরে কালো মেঘের আকাশ, বৃষ্টি পড়ছে ঝমঝম করে। সাঁতার কাটতে কাটতে নির্মল এত আনমনা হয়ে গেল যে কখন ও সাঁতরে বিলের অন্য কিনারে চলে এসেছে তার নিজেই টের পেল না। এই অবিরাম ঝরে পড়া জলের টুপটাপ শব্দে বুঁদ হয়ে সে কখন প্রকৃতির সাথে মিশে গেছে কে জানে। বড় ভালো লাগছিল নির্মলের। হুঁশ ফিরতেই ও বুঝল আশপাশটা পুরো বদলে গেছে। হারুন, ঘন্টু, পলাশ, ভোলা কাউকেই ও ত্রিসীমানার মধ্যে দেখতে পেল না। চারিদিকে অসহায়ের মতো তাকালো নির্মল। এই তো বিলের অন্য দিকটা, এই দিকে তো ওরা আসেনি। এদিকে সন্ধে নামছে দ্রুত, বৃষ্টির তোড় বেড়েই চলেছে, চারিদিকে ঝাপসা হয়ে আছে। এতক্ষণ ধরে চলা বৃষ্টিতে বিলের জলটা ফুঁসে ফুঁসে উঠছে যেন। চারিদিক ভালো করে কিছু দেখা যায় না। কোন দিকে গেল ওরা? নির্মলের এবার দাদার কথা মনে পড়ল। কেন জানি ওর মনে হতে লাগলো এখন কিছু একটা ঘটবে, খুব খারাপ কিছু একটা। দাদা বারণ করেছিল এই বিলে আসতে, দাদা বারণ করেছিল আজ বেরোতে। এসে যখন পড়েছে তখন সাঁতরে আবার ওদিকে ফিরে গিয়ে লাভ নেই। এদিকেই বোধহয় একটা ঘাট দেখা যাচ্ছে, এটাতেই উঠে এক দৌড়ে বাড়ির দিকে যাবে। তাড়াতাড়ি সাঁতরে সেই দিকে এগোতে থাকে নির্মল। এগোতে এগোতেই দেখতে পায় একটা ঘাট দেখা যাচ্ছে। আরো তাড়াতাড়ি হাত পা ছোঁড়ে নির্মল। তখনই চোখে পড়ল কেউ একজন দাঁড়িয়ে আছে সেখানে। হ্যাঁ, ওই তো একজন মহিলা। আর একটু কাছে এসে বুঝতে পারে মেয়েটি ঘাটের উপর দাঁড়িয়ে মুখের উপর হাত রেখে কি যেন একটা করছে। সাঁতরে প্রায় সামনে চলে আসে নির্মল। মেয়েটি ইনিয়ে বিনিয়ে কাঁদছে। চারপাশে কেউ কোথাও নেই। একটা মেয়ে এমন দাঁড়িয়ে একা একা কাঁদছে কেন? সাঁতরে একেবারে ঘাটের ভাঙা পুলটার কাছে চলে আসে নির্মল। একেবারে সাধারণ বেশভূষা মেয়েটা, একটা ডুরে শাড়ি কোনো রকমে কোমরে পেঁচিয়ে পড়া, চুল খোলা, বৃষ্টির সাথে ভিজে সাপের লেজের মতো গায়ের সাথে লেটকে আছে। দেখে গায়েরই কারোর বাড়ির বৌঝি বলে মনে হয়। নির্মল জিজ্ঞেস করে, কে গো তুমি? কি হয়েছে? কাঁদছো কেন? প্রশ্ন শুনে মেয়েটি কান্না থামিয়ে মুখ তুলে তাকায় ওর দিকে। খানিক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে নির্মলের দিকে। নির্মল কখনো দেখেনি এই মেয়েটিকে। মেয়েটি পাল্টা প্রশ্ন করল, তুমি কে গা? এখানে কি করছো? আমি ওই দূরে থাকি, এখানে চান করতে এসেছিলাম। আঙুল দিয়ে ওদের ঘরের দিকটা দেখায় নির্মল। তা তুমি কাঁদছো কেন? মেয়েটি আবার কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতেই বলল, আর বলো না গো, আমি এই সামনেই চক্রবর্তীদের বাড়িতে কাজ করি। এখানে বসে ওদের এটো বাসন কটা মাছ দিছিলাম, হাত থেকে একটা রূপোর চামচ জলে বইরে তলে গেল। ও বাড়ির লোকেরা আমার মাইরা ফেলবে। আমি যে এখন কি করি? নির্মল জানে চক্রবর্তীরা এই গ্রামের অবস্থাপন্ন লোক, অঘোষিত জমিদার বলা চলে।
এই গ্রামে প্রথম পাকা দোতলা বাড়ি তাদেরই ছিল এবং আজও তাদেরই আছে। ও বাড়িতে 10-20টা কাজের লোক। নির্মলের মনে মায়া হলো। সে বলল, আহা গো, কোথায় তলিয়ে গেছে? এইখানে? মেয়েটি ঘাড় নাড়ে, তারপর আবার দুহাতে মুখ ঢেকে কাঁদতে থাকে। নির্মল তাকে আশ্বস্ত করার চেষ্টা করে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি খুঁজে। এখানে পায়ে মাটি ঠেকছে, অসুবিধা হবে না। তুমি তুমি কেঁদো না আর। মেয়েটি বলল, না থাক, তুমি সাইরা দাও। পরের ছেলে কি দরকার, কিছু একটা হয়ে গেলে। আরে তুমি দেখোই না, আমি অনেকক্ষণ জলের তলায় দম বন্ধ করে থাকতে পারি। আমি এক্ষুনি খুঁজে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। নির্মল জলের ভেতরে ডুব দিল। একই সন্ধ্যের অন্ধকার, তার উপর আবার ওই মুষলধারে বৃষ্টি। ঘোলা জলের তলায় কিছুই দেখতে পেল না, কিছু হাতেও ঠেকল না। আন্দাজে খানিকটা কাঁদা ঘেটে জলের উপরে মাথা তুলল নির্মল। আর তখনই অবাক হয়ে গেল, কোথায় সেই মেয়েটা? ঘাটটা তো ফাঁকা, কটা বাসন কেবল এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কোথায় গেল সে? নির্মল চারিদিকে তাকালো। এইটুকু সময়ের মধ্যে ঘাট থেকে উঠে কোথায় লুকিয়ে পড়বে সে? আর কেনই বা? আধো অন্ধকারে নির্জন ঘাটে শুধু বৃষ্টি টুপটাপ করে ঝরে পড়ছে, আর বাসনগুলোতে টুমটুম করে একটা শব্দ হচ্ছে। এতটাই নিস্তব্ধতা। এবার নির্মলের ভয় হলো। ওর মন কেবল বলতে লাগলো, এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না। তাড়াতাড়ি ঘাটে উঠে বাড়ি ফেরার পথ ধরতে হবে। ভাবামাত্রই যেই ঘাটে ওঠার জন্য এক পা বাড়িয়েছে, সেই মুহূর্তে ওর মনে হলো পায়ে যেন সব করে কিছু একটা এসে লাগলো এবং সেটা সঙ্গে সঙ্গে পায়ে জড়িয়ে গেল। কিছু বুঝে উঠবার আগেই অন্য পায়েও সেটা জড়িয়ে গেল। নির্মল অনুভব করল বিলের জলটা যেন আগের চেয়েও কয়েক গুণ বেশি ঠান্ডা হয়ে গেছে হঠাৎ করে। পায়ে একটা অসহ্য যন্ত্রণা অনুভব করল নির্মল। ভয়ে এবার নির্মল হাত পা ছুঁড়তে চাইল প্রাণপণে। এগোতে পারছে না সে। শক্ত দড়ির মতো কিছু দিয়ে যেন ওর পা দুটো আটকে রেখেছে কেউ জলের নিচ থেকে। ওইবার দুই হাতেও সেই অদৃশ্য চাপটা অনুভব করলো এবং হাত দুটোকেও মুহূর্তের মধ্যে বেঁধে ফেললো সেই দড়ির মতো জিনিসটা। নির্মল ভয়ে আধখানা হয়ে গেল। পেছন ঘুরে তাকালো একবার। দড়ি নয়, কালো সুতোর মতো সরু সরু কোনো জিনিস বিলের জলে ভেসে উঠছে একটা দুটো করে। চুল। এগুলো এগুলো কোনো মেয়ে মানুষের বিশাল লম্বা জাহাজের কাছির মতো শক্ত মোটা চুলের বেনি। বিলের জলে অসংখ্য সাপের মতো কিলবিল করছে চুলের গোছাগুলো। সেগুলিতে যেন প্রাণ সঞ্চার হয়েছে। সেই চুলের গোছাতেই নির্মলের হাত পা বাঁধা পড়েছে। কি অসহ্য তার চাপ! নির্মল এবার তীব্র আতঙ্কে মরিয়া হয়ে একটা আকাশ ফাটানো চিৎকার করে উঠতে চাইল, কিন্তু আর এক গোছা চুল কেউ ওর মুখে নিক্ষেপ করলো সজোরে জলের তলা থেকে, এবং সেটা পেঁচিয়ে গেল ওর নাক মুখে। নির্মলের দম বন্ধ হয়ে আসলো। জলের ভেতরে এই অদৃশ্য শক্তির সাথে ধস্তাধস্তিতে ও নিস্তেজ হয়ে পড়ল। সেই অদৃশ্য শক্তি তাকে জলের নিচে টানছে, নিয়ে যেতে চাইছে জলের তলার অতল অন্ধকারে। তলিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে নির্মল দেখল ওর চারপাশের জলে ভেসে উঠছে কতগুলো নরকঙ্কাল। ধীরে ধীরে বিলের পেটের ভেতর থেকে যেন চুলের মতো শত শত দড়ির গোছা তাকে জলের তলায় টানছে। সেদিকে যেতে যেতে প্রায় অচেতন নির্মল শেষ মুহূর্তের জন্য দেখতে পেল একজোড়া হলুদ চোখ ধক ধক করে চলছে জলের নিচে। জলের তলায় ডুবন্ত মানুষের মাথা এত স্পষ্টভাবে কাজ করে না। নির্মল কিছুতেই মনে করতে পারল না দাদা কি বলেছিল এই জিনিসটার নাম।
রাত পর্যন্ত প্রায় গোটা গ্রাম, এমনকি খেলার মাঠে চারপাশ অব্দি খুঁজেও নির্মলের কোনো খোঁজ পাওয়া গেল না। সন্ধে রাত থেকে লণ্ঠন হাতে নিয়ে নির্মলের বাবা মা এবং অমল তিনজনে মিলে খুঁজে বেরিয়েছে নির্মলকে। একটু বেশি রাতের দিকে শেষমেশ হারুনদের বাড়িতে গিয়ে হামলে পড়ল নির্মলের বাবা। প্রথমে তো ওর বাড়ির লোকজন ওদেরকে ঢুকতেই দিতে চাইল না। এ নিয়ে এক প্রস্ত কথা কাটাকাটি চলল। শেষে গায়ের মাতব্বরদের কথায় হারুনকে ঘরের বাইরে নিয়ে আসা হলো। প্রথমে ভয়ে বেচারা কিছুই বলতে পারল না। পরে সবাই ওর মুখ থেকে জানতে পারল যে নির্মল খেলা শেষ হওয়ার পর ওদের সাথেই হেঁসর বিলে স্নান করতে গিয়েছিল। ফেরার সময় ওরা কেউ ওকে দেখতে না পাওয়ায় এবং বৃষ্টি ক্রমশ বেড়ে চলায় ওরা বাড়ি ফিরে এসেছে। অনেক খুঁজেছিল তারা নির্মলকে, কিন্তু নির্মলের টিকিট দেখাটাও পাওয়া যাচ্ছিল না বিলের জলে। প্রচন্ড ভয় পেয়েই ওরা পালিয়ে এসেছে। ওরা ভেবেছে নির্মল ডুবে গেছে জলে। সঙ্গে সঙ্গে লোক পাঠানো হলো হেঁসর বিলের দিকে। গভীর রাত অব্দি খানদশেক হ্যাচাক লণ্ঠন নিয়ে লোকজন বিলের সব ঘাট তন্ন তন্ন করে খুঁজে ফেলল। কোথাও কোনো সূত্রটুকুও পাওয়া গেল না। নির্মলের মা জ্ঞান হারানোর মতোই অবস্থা। অমল আরো অনেক বেশি চুপচাপ হয়ে গিয়েছে। ওর চোখ দুটোতে খেলা করছে অসম্ভব হতাশা, বেদনা এবং আফসোস। কেন ভাইকে আটকে রাখতে পারল না সে? নিশ্চয়ই নিশ্চয়ই ওই জিনিসটা বিলের তলায় টেনে নিয়ে গেছে ভাইকে। কাকে বোঝাবে সে? তবে সবাই এটুকু বুঝলো হয়তো নির্মল সত্যি তলিয়ে গেছে। কিন্তু রাতে ওই ঘাতক বিলে গ্রামের কেউ নামতে রাজি হলো না। নির্মলের বাবা শোকে পাথর হয়ে গেছে। সকলে বাড়ি ফিরে এলো, এই বলে সান্ত্বনা দিয়ে যে কাল সকালে খুঁজে দেখা যাবে। বাড়ি ফিরে এলো ওরা তিনজনেও। কি বা করবে? কোথায় খুঁজবে ওই রাক্ষসে এত বড় বিলে অতটুকু ছেলেটাকে? অমল খবর পাওয়ার পর থেকেই চুপচাপ গুম মেরে আছে। ওদের মা বাইরে মাটির দাওয়ার উপরে বসে উদাস দৃষ্টিতে চেয়ে আছে আকাশের দিকে। পরদিন সকালে লোক নামানো হলো বিলে। কিছুক্ষণের মধ্যেই হারিয়ে যাওয়া নির্মল বাড়ি ফিরল, শেষবারের মতো। অবশ্যই জীবিত অবস্থায় নয়। সে বাড়ি ফিরল একটা বাঁশের মাচায় শুয়ে। সারা শরীর থেকে জল ডুবাচ্ছে। সারা রাত বিলের জলে ডুবে পচন ধরে ফুলে উঠেছে দেহটা। আজও বৃষ্টি পড়েই চলেছে। তার মধ্যেই সারা গ্রামের লোকের ভিড় ভেঙে পড়ল নির্মলদের বাড়ির সামনে। এমন ভালো ছেলেটা, কি বা বয়স, সাঁতার কাটতে জানতো, কি করে এমন হলো কেউ ভেবে পেল না। সকলের চোখে জল। কেবল অমল শুধু একবার ভাইয়ের নিথর দেহটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, হাতে পায়ে এমন এমন কালো দাগ কি করে ভাই তোর? যা ভেবেছি আমি আগেই বারণ করেছিলাম। কেউ কর্ণপাত করল না ওর প্রলাপে। সন্ধ্যা নামল। তখনও ঘরে লোকজন ভর্তি। নির্মলের মা বাবা প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছে। সকলে ওদের দেখাশোনায় ব্যস্ত। এত কষ্ট করে খেটে পিঠে ছেলে দুটোকে মানুষ করল ওরা। ভগবান একটাকে কেড়ে নিলেন। কি দোষ ছিল ওর? ঘরের মধ্যে এই ধরনের কথাবার্তা ভেসে বেড়াচ্ছে। পরিবেশটা ভারী হয়ে গেছে। এই সুযোগে গা ঢাকা দিয়ে সকলের চোখের আড়ালে অমল বেরিয়ে গেল ঘর থেকে। গন্তব্য হেঁসর বিল। হাতে একটা ছোট্ট কালো পুঁটলি। কোনো এক সাধু বাবা দিয়েছিলেন ওকে। মন্ত্রপুত কালো সর্ষে ভর্তি তাতে। আজ কাজে লাগবে। প্রতিশোধ স্পৃহায় চোখ দুটো জ্বলছে ওর। দ্রুত পা চালিয়ে কিছুক্ষণের মধ্যেই বিলে এসে পৌঁছায় অমল। বৃষ্টি থেমে গিয়ে এক টুকরো মরা চাঁদ উঠেছে আকাশে। তাতে অন্ধকার আরো ঘোলাটে হয়ে উঠেছে। সামনে চুপ করে ঘাপটি মেরে দিগন্ত ব্যাপ্ত হয়ে পড়ে আছে হেঁসর বিলটা। এই রহস্যময় বিশালতা
যেন অমলকে তাচ্ছিল্য করার প্রয়াস করছে। এক খাবলা ভিজে মাটি হাতে তুলে নেয় অমল। কিছুক্ষণ নাকের কাছে নিয়ে কি যেন শুঁকে দেখে। এ বিদ্যা ওকে এক তান্ত্রিক শিখিয়েছিল অনেক অনুনয় বিনয়ের পর। মাটির দলাটা সজোরে ছুঁড়ে ফেলে রাগে কাঁপতে কাঁপতে অমল চিৎকার করে ওঠে, কোথায় তুই শয়তানি? সামনে আয়। কেন নিলি আমার ভাইকে? কি ক্ষতি করেছিল তোর? আজ তোকে শেষ করে ফেলবো। সামনে আয়। ব্যর্থ হাহাকার বিলের এপাশ থেকে ওপাশে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। কোথাও কোনো আওয়াজ নেই, কেবল কোথাও একটা রাত জাগা পাখি হু হু করে ডেকে চলেছে অবিরাম। অমল দাঁতে দাঁত চেপে বলল, আমি জানি তুই কে, আমি জানি তুই কি। তুই আমার ভাইকে মেরেছিস না? আমিও তোকে শেষ করব। এই বলে ভিজে মাটিতে বসে পড়ল অমল। ও রানা পুঁটুলিটা থেকে কিছুটা কালো সর্ষে নিয়ে ছুঁড়ে দিল বিলের জলে। সর্ষেগুলো গিলে নিল বিলের ঠান্ডা নিস্তব্ধ জল। কিছুই হলো না। নিষ্ফল আক্রোশে বসে পড়ে ঘাসগুলো টেনে টেনে ছিঁড়তে লাগলো। চোখে জল এসে গেল তার। অনেকক্ষণ বসে ভাইয়ের শোকে সে আঁচড়ানি পিছড়ানি দিয়ে কাঁদল। কেউ কান্না শুনল না। তার সাক্ষী হয়ে রইল কেবল আকাশের মেঘ ভাঙা চাঁদ। চোখ মুছে উঠে দাঁড়ালো অমল। বাড়ি ফিরতে হবে। এই অবস্থায় হঠাৎ করে তাকে যদি খুঁজে না পায় তার বাবা মা, তাহলে তাদের আর দেখতে হবে না। বাড়ির দিকে দৌড় দেয় অমল, কিন্তু খেয়াল করল না পেছনের বিলের জল হঠাৎ করে ফুলে উঠছে। সেদিন রাতে আর ঘুম আসতে চাইল না অমলের। ওদের বাড়িতে মাত্র দুটো ঘর। ভেতরের দিকের ঘরে ওর বাবা মা শুয়ে ঘুমোচ্ছে। সারাদিনের আকস্মিক দুর্ঘটনার অভিঘাতে তারা ক্লান্ত, শোকগ্রস্ত। সামনের দিকের ঘরটায় ওরা দুই ভাই থাকত। আজ থেকে একা এই ঘরে শুতে হবে অমলকে। চোখ ফেটে জল আসছিল ওর। মাটিতে চাটাই পেতে শুয়ে কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছিল না অমল। এমন করে অনেকখানি রাত গড়িয়ে গেল। অমল যেখানে শুয়ে রয়েছে সেখান থেকে খানিক দূরে রাখা একটা লণ্ঠন। হঠাৎ করে একটা ঠান্ডা হিলহিলে হাওয়া মাটির দেওয়ালের গায়ে ছোট্ট জানলা ভেদ করে এসে লণ্ঠনটাকে নিভিয়ে দিল। এক লাফে উঠে বসল অমল। কিছু একটা পরিবর্তন হয়েছে। আশেপাশের হাওয়াটা কেমন যেন ঠান্ডা হয়ে এসেছে আগের তুলনায়। অমল চুপচাপ কিসের যেন অপেক্ষা করতে লাগলো। একসময় সে অস্পষ্ট ক্ষীণভাবে শুনতে পেল বাইরে কে যেন তাকে ডাকছে। নাম ধরে ডাকছে না, তবে অমলকে ডাকছে এটা যেন ষষ্ঠেন্দ্রিয় ওকে বলে দিয়েছে কানে কানে। অমলের রক্ত চলাচল বন্ধ হয়ে গেল কিছুক্ষণের জন্য। কপাল ঘেমে উঠল দরদর করে। ঘরে গুটগুটে অন্ধকার। তার মধ্যেই চাটাই থেকে উঠে গিয়ে বেড়ার দরজায় কান পাতল অমল। তবু দরজা খোলে না। আবারও ভেসে আসছে সেই কণ্ঠস্বর। আর চুপ করে বসে থাকতে পারল না অমল। কি মনে হতে দরজা খুলে বেরিয়ে আসে দাওয়ায়। দরজা খুলে সে সম্পূর্ণ বেকুব বনে যায়। কোথায় কে? কেউ নেই। বৃষ্টির পরে মেঘ কেটে গিয়ে আকাশের চাঁদ দেখা দিয়েছে। মরা জ্যোৎস্নায় খয়াটে আলোতে চারিদিকটা বেশ কিছুটা হলেও দেখা যাচ্ছে। পরিবেশে কেমন একটা নিস্তব্ধতা। অমল ধীরে ধীরে নেমে আসে। দাওয়া থেকে বাঁ দিকে ওদের ছোট্ট গোয়াল ঘরটা। সেখানটায় ঘুটঘুটে অন্ধকার। দরজা খোলা। সেদিকে তাকাতেই অমলের বুকটা হিম হয়ে গেল।
ওদের গরুটা হঠাৎ হাম্বা শব্দে চিৎকার করে ডেকে উঠল। রাত বিরেতে গরুটা কখনো ডাকে না এভাবে। অমলের সাথে আলোও নেই যে গিয়ে দেখে আসবে ব্যাপারটা। কি করবে ভাবছে এমন সময় উঠোনের ওপাশে গুলঞ্চর ঝোপ থেকে আবার শুনতে পেল সেই কণ্ঠস্বর। দাদা বাইরে আয়, আমি ঘরে এসেছি, আমাকে আমাকে নিয়ে যা, বাইরে আয়। প্রাণপণে মরিয়া হয়ে অমল দৌড় দিল সেই দিকে। কিসের যেন এক অমোঘ আকর্ষণ। দু চোখ বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে অমলের। ঝোপটার কাছে অনেকটা জায়গা ফাঁকা, ওপরে গাছগাছালির ছায়া নেই। চাঁদের আলো এসে পড়েছে বেশ অনেকটা জায়গা জুড়ে। ঝোপটার কাছে গিয়ে অমল দেখতে পেল ওপাশে দাঁড়িয়ে রয়েছে নির্মল। হ্যাঁ, তার ভাই নির্মল, যে গতকাল হেঁসর বিলে ডুবে মারা গিয়েছে। যাকে ডুবিয়ে মেরেছে ওই বিলে থাকা অপশক্তিটা। টলটলে চোখে নির্মল অমলের দিকে তাকালো। ওর পরনে সেই হাফ প্যান্ট যেটা পরে খেলতে বেরিয়েছিল, সারা গা থেকে জল পড়ছে টপ টপ করে। চুলগুলো ভিজে অপার্থিব কণ্ঠে অমলকে সে বলে উঠল, দাদা দাদা, আমার আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে নিয়ে যা। অমল হতভম্বের মতো তাকিয়ে রইল আমাকে নিয়ে যা দাদা। তার ভাইয়ের দিকে। আমাকে সে যেন আমাকে সম্মোহিত হয়ে গেছে। এক পাও নড়তে পারছে না, কোনো এক অদৃশ্য শক্তির অঙ্গুলি হেলন ছাড়া। অমলের চোখ গেল নির্মলের পেছন দিকটায়, যেখানে অন্ধকার যেন আরো ঘনীভূত হয়েছে। বিরাট কালো কিছু একটা নির্মলের পেছনে দাঁড়িয়ে ঘাড় উঁচু করতে করতে অমলের চোখ ঠেকল উঠোনের শেষ সীমানায় দাঁড়িয়ে থাকা নারকেল গাছগুলোর মাথায়। হ্যাঁ, ঠিক অতটাই লম্বা একটা মূর্তি থম মেরে দাঁড়িয়ে রয়েছে নির্মলের পেছনটায়। অমল এক পা দুপা করে পেছনে সরতে লাগলো। সে মূর্তিও ছোট হয়ে হয়ে লম্বা একটা মানুষের আকার নিল। একটা মেয়ে মানুষের অবয়ব। অমল উল্টো দিকে ঘুরে দৌড় মারতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। অবাক হয়ে দেখল সেই লম্বা মেয়ে মানুষটার মাথার চুলগুলো সাপের ফোনার মতো উড়ছে, অথচ তার সারা শরীর ভেজা। চাঁদের আলোয় চিকচিক করছে তার বেলে মাছের মতো পিচ্ছিল শরীরটা। একটা আঁশটে গন্ধে ভরে উঠল চারিদিক। জলের গন্ধ, হেঁসুর বিলের জলের ঘোলাটে গন্ধ। সেই লম্বা মূর্তির চোখগুলো এই অন্ধকারেও জল জল করছে। সাদা মণিবিহীন দুটো চোখ, গা হাত পায়ের চামড়া যেন শরীরের সাথে মিশে গেছে। সারা শরীরে যেন মাংস নেই, শুধু চামড়া আর হাড়। কি কুৎসিত, কি ভয়ঙ্কর দেখতে লাগছে তাকে। অমল মনে মনে বিলক্ষণ জানে যে সে ওই বিলের জলেই থাকে, জলের অতলে অপেক্ষা করে শিকারের লোভে। কোনো মানুষ ভুল করে বিলে নামলে তাকে জলের গভীরে টেনে নিয়ে যায়। অনেক মানুষ ওই বিলের জলে স্নান করতে গিয়ে আর ফেরেনি কখনো। অনেকের দেহ পাওয়া যায়নি। বহুদিন পর জল কিছুটা সরলে উঠে এসেছে কঙ্কাল, তাও পাওয়া যায়নি কখনো। এই সব কিছুর জন্য দায়ী এই লম্বা মেয়ে মানুষটা। না, মানুষ নয়, মানুষ এত লম্বা হতে পারে না। মূর্তিটা এক পা দুপা করে এগিয়ে আসছে।
অমলের দিকে। বধির করে দেওয়া তীক্ষ্ণ গমগমে এক বর্ণনাতীত কণ্ঠস্বরে অমলকে উদ্দেশ্য করে বলে ওঠে, আমার কাজ চলে যাচ্ছে, তোর ভাইকে তো নিয়েছি, তোকেও নিয়ে যাব। অমলের মুখ হাত পা এতক্ষণ যেন কেউ বেঁধে রেখেছিল। হঠাৎ করে যেন বাক শক্তি ফিরে পায়। ওই বিকট মূর্তিটার সামনে দাঁড়িয়ে সে একটু ভয় না পেয়ে চিৎকার করে বলে ওঠে, কেন নিলি আমার ভাইকে? আমার ভাই তোর কি ক্ষতি করেছিল? ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার ভাইকে আমার কাছে, ফিরিয়ে দে। আকাশ বাতাস কাঁপিয়ে হেসে উঠল সেই মূর্তিটা। চুলগুলো বাতাসে সাপের মতো দুলে দুলে উঠছে। তোর সাহস থাকে তো আয়, আমার কবর থেকে ছাড়িয়ে নিয়ে যা তোর ভাইকে। সে বিশালাকার মূর্তি এগিয়ে আসে নির্মলের দিকে। অসহায় নির্মল ভয়ে আতঙ্কে চিৎকার করে ওঠে। অমল কিছু করে উঠবার আগেই সেই মূর্তি তার সাপের ফোনার মতো চুলগুলো দিয়ে জড়িয়ে ধরে নির্মলকে। তারপর উঁচু করে টানতে টানতে নিয়ে যায় হেঁসর বিলের দিকে। চিৎকার করে কেঁদে ওঠে অমল। হঠাৎ সে মায়ের কণ্ঠ শুনতে পায়। উদ্বিগ্ন স্বরে তার মা তাকে ডেকে চলেছে। অমল, বাবা কি হলো রে তোর? ওঠ বাবা ওঠ, কি হলো? চোখ মেলে অমল তাকায়। তার মায়ের এবং বাবার উৎকণ্ঠা ভরা মুখ দুটো ঝুঁকে পড়েছে তার শরীরের ওপর। চারিদিকে তাকায় সে। এ তো তার ঘরের মধ্যেই শুয়ে আছে সে। বুকের ভেতর যেন কেউ অসম্ভব জোরে হাতুড়ি পিটছে। কি হলো রে অমল? খারাপ স্বপ্ন দেখেছিস? ভাই, ভাই কোথায়? ভাই কোথায়? বিহলের মতো মায়ের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে অমল। ওর মা ওকে ছেড়ে দিয়ে মুখে আঁচল চাপা দিয়ে দূরে দাঁড়িয়ে কাঁদতে থাকে। ভাই আর কখনো আসবে না রে। ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। স্বপ্ন দেখেছিস, ভাই আর আসবে না। অমল হতভম্বের মতো বসে থাকে কিছুক্ষণ। বুঝতে পারে ওর চিৎকার শুনে বাবা মা ছুটে এসেছে এই ঘরে। খানিক পরে অমল কিছুটা শান্ত হলো। তারপর বাবা মাকে বলল, তোমরা শুয়ে পড়ো, রাত এখনো খানিকটা বাকি আছে। আমি ঠিক আছে, আমার কিছু হয়নি, যাও। ওর মা চোখের জল মুছতে মুছতে বলল, অমল শোন না বাবা, আজ রাতটা আমার কাছে এসে ঘুমো। একা থাকলেই ভুলভাল স্বপ্ন দেখবি, আবার ভাইয়ের কথা মনে পড়বে। তুই বরং আমার কাছে এসে শো বাবা। অমল চাটাইতে শুয়ে পড়ে আস্তে আস্তে বলল, মা তুমি যাও, আমি এখানেই শোবো। অমলের বাবা মা চলে যায় ঘুমোতে। অমল চাটাইয়ে শুয়ে থাকে চুপচাপ ঘাপটি মেরে। ও খুব ভালোভাবেই জানে একটু আগে যা সব দেখেছে তা মোটেই স্বপ্ন নয়, কোনো অলীক কল্পনা নয়। কারণ ওর হাত দুটো ভিজে চপচপ করছে। নাকের কাছে নিতেই অমল চিনতে পারে গন্ধটা, আষ্টি গন্ধ, হেঁসর বিলের ঘোলাটে জলের গন্ধ। শেকল বুড়ি, হ্যাঁ, এই নামটাই বলেছিল সেই সন্ন্যাসী। মনে পড়ে যায় অমলের। সকালবেলায় মাথাটা অনেক পরিষ্কার লাগছে তার, যদিও আজ আকাশ পরিষ্কার নয়। সকাল থেকেই থম মেরে আছে ঘন কালো বর্ষার মেঘ। গুমগুম শব্দে হুঙ্কার ছাড়ছে মাঝে মধ্যে। মাটির দাওয়ায় নিমের দাঁতন মুখে নিয়ে আনমনে গুলঞ্চর ঝোপটার দিকে তাকিয়ে বসেছিল অমল। কাল রাতে ওখানেই তো নির্মলকে দেখতে পেয়েছিল সে। সঙ্গে এসেছিল সেই হেঁসর বিলের শিকল বুড়ি, যে টেনে নিয়ে গেছে নির্মলকে চিরতলে ওই বিলের পেটের ভেতরে। সেই যে সেবার শ্রাবণ মাসে চাঁদবাড়ি স্কুলের মাঠে গাজনের মেলা বসল,
সেই মেলায় এসেছিল এই সন্ন্যাসী। ধুনি জেলে সারাক্ষণ বসে থাকতেন গাঁজার নেশায় বুঁদ হয়ে। চোখ দুটো টকটকে লাল। সারাদিন ভক্ত সমাগম লেগেই থাকতো তার আশেপাশে। সন্ধ্যের দিকে অমল গিয়ে বসত তার কাছে। অনেক গল্পগাছা হতো। সেই সন্ন্যাসী তাকে নানা কথায় শেকল বুড়ির কথা বলেছিলেন। অমলকে কাছে বসিয়ে ওর হাত দুটো ধরে সন্ন্যাসী বলেছিলেন, বাবা, খুব সাবধানে থাকবে বাবা। তোমাদের গাঁয়ের শেষ প্রান্তে যে বিলখানা আছে, সে বিলের ভেতর একখানা শেকল বুড়ি থাকে। তার থেকে খুব সাবধান। শেকল বুড়ি কে বাবা? সে কি করে? শেকল বুড়ি খুব ভয়ঙ্কর প্রেত শক্তি বাবা। পুকুর, বিল, নদীর পেটের মধ্যে লুকিয়ে বসে থাকে। ইয়া লম্বা লম্বা চুল, বিরাট লম্বা। আর যখন তখন যে কোনো রূপ ধরতে পারে। জলের আশেপাশেই ঘুরে বেড়ায়। তুমি যদি নিজে জলে না নামো, তোমাকে মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে জলের কাছে ঠিক টেনে নিয়ে যাবে। তারপর জলে কোনোভাবে নামাতে পারলেই হলো। ওদের প্রধান শিকার হলো পুরুষ মানুষ। যে কোনো বয়সের বেটা ছেলে, 8 থেকে 80, সে যেই হোক না কেন। ভুল করে কেউ যদি একবার জলে নেমে পড়ে, তাহলে চুলের ফাঁসে তার হাত পা টেনে তাকে নিয়ে যায় জলের তলায়, নিয়ে গিয়ে মেরে ফেলে। আর ওতেই তার আনন্দ বাবা। খুব নিষ্ঠুর হয় এরা। খুব সাবধান, খুব সাবধান। কখনোই হেঁসর বিলের ধারে যেও না। অমল অবাক হয়ে গিয়েছিল সন্ন্যাসীর কথা শুনে। তিনি ভিন রাজ্যের মানুষ, এখানে কখনো আসেননি। সত্যি তো, তাদের গায়ের খুব দুর্নাম আছে ওই হেঁসর বিলে। তিনি কি করে এ কথা জানলেন? অমল বুদ্ধি করে বলেছিল, আমি কখনো ওই বিলের ধারে যাই না বাবা, কিন্তু আপনি যে বললেন সে যে কোনো রূপ ধরতে পারে, তাহলে তার থেকে বাঁচার উপায় কি? যদি জলে পুরোপুরি নেমে পড়ো, তাহলে আর শেকল বুড়ির হাত থেকে বাঁচার কোনো রাস্তা নেই। কিন্তু যদি একান্তই ওই বিলের ধারেও যেতে হয়, তাহলে সঙ্গে একটা ধারালো বটি বা লোহার কোনো অস্ত্র রেখো। শেকল বুড়ির সমস্ত ক্ষমতা ওর চুলে থাকে। ওই চুল এক গাছাও কেটে নিলে ওর শক্তি অনেক নষ্ট হয়ে যায়। যদিও সে জলের ওপরে কাউকে আক্রমণ করে না, কিন্তু ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেতে পারে জলে। তবু সাবধানের মার নেই। তোমায় আমি 1 মুঠো মন্তর পড়া সর্ষে দিচ্ছি বাবা। এটা সবসময় নিজের কাছে রেখো। যে কোনো অপশক্তির উপস্থিতি বুঝলে তার গায়ে এই সর্ষে ছুঁড়ে দিলে কিছুক্ষণের জন্য তাকে থামিয়ে রাখতে পারবে, আর সেই সুযোগে তুমি পালাতে পারবে। এই বলে সন্ন্যাসী ওকে একটা পুঁটুলিতে করে বেশ খানিকটা কালো সর্ষের দানা দিয়েছিল। সেই সর্ষেই কালকে সে বিলের জলে ছড়িয়ে এসেছে। কালো সর্ষে, লোহার কোনো অস্ত্র, এই দুটো শব্দ মাথার মধ্যে খেলতেই তড়াক করে লাফ দিয়ে উঠে বসল অমল। তাই তো, শেকল বুড়িকে জব্দ করার অস্ত্র তো তার কাছে রয়েছে। উত্তেজনায় দম বন্ধ হয়ে আসে অমলের। কিন্তু তাকে সন্ধে অবধি অপেক্ষা করতে হবে, কারণ দিনের আলোয় অপশক্তিদের দেখা পাওয়া যাবে না। কেমন লাগছে আমাদের আজকের গল্প? এমনই সুন্দর সুন্দর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন সংকেত অডিও স্টোরিজ। চলুন তাহলে শোনা যাক গল্পের পরবর্তী অংশ। অমলের বাবা মা সকাল হতেই কাজে বেরিয়ে গেছে। মন মেজাজ ভালো নেই দুজনেরই। কি করে থাকে? সদ্য ছোট ছেলেটাকে হারিয়েছে, কিন্তু গরিব মানুষের কি আর সুখ দুঃখ আছে? কাজ না করলে খাবে কি? তাই ইচ্ছে না থাকলেও যেতে হয়েছে। সেই সুযোগটাকেই কাজে লাগায় অমল। হাতি পাতি করে খুঁজে বাবার পুরনো হাত দাঁতাকে সরিয়ে রাখে।
সন্ধে নামার ঠিক মুখেই একটা ঝোলার মধ্যে সেই সর্ষে আর দাটা নিয়ে বেরিয়ে যায় ঘর থেকে। হেঁসর বিলে এসে যখন সে পৌঁছায় তখন চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আজকে একবারের জন্য রোদ ওঠেনি, আকাশ মেঘলা, বৃষ্টি হয়েছে সারাদিন, তাই চারিদিকে এমনই আঁধার। বিলের এক ভাঙা ঘাটে এসে পৈঠায় নেমে ঝোলার ভেতর থেকে সর্ষে বের করে জলের উপরে ছিটিয়ে দেয় অমল। একবার, দুবার, তিনবার। এ কি করছিস রে খোকা? মেয়েলি গলার স্বর পেয়ে পেছনে তাকালো অমল। অবাক হয়ে যায় সে। কখন যেন তার পেছনে এসে দাঁড়িয়েছে বৈদ্যবাড়ির গৌরী ঠাকুমা। তাকে এই মুহূর্তে এখানে দেখে অবাকই হয়ে গেল অমল। থতমত খেয়ে জিজ্ঞেস করলো, এ কি ঠাম্মা, তুমি এখানে? তোমার পা ঠিক হয়ে গেছে? নিজের পা দুটোর দিকে তাকিয়ে কাষ্ঠ হাসি হাসলো বুড়ি। তারপর বলল, আরে হ্যাঁ, সে তো কবেই। তা তুই পরেশের বড় ছেলে না? কি যেন নাম তোর? আজকাল মনে থাকে না, বয়স হচ্ছে তো। অমল খুব সন্দিগ্ধ চোখে বুড়িকে মাপতে মাপতে বলল, হ্যাঁ, আমি অমল। অমলকে অমন অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে আবার প্রশ্ন করল বুড়ি, আমার পা দুটোর দিকে চেয়ে চেয়ে কি দেখছিস না? হ্যাঁ, বললুম তো ঠিক হয়ে গেছে। তাই ভরা বর্ষার সন্ধ্যাবেলায় এই বিলের ধারে বসে এমন পাগলামি করিস কেন? হ্যাঁ, বুড়ি এক পা দুপা করে এগিয়ে আসছে ঘাটের দিকে। অমল খানিকক্ষণ চুপ করে বসে থেকে বিলের দিকে আঙুল তুলে দেখিয়ে বলল, আমার ছোট ভাই এই বিলে ডুবে কাল। এই কথা শুনে বুড়ি যেন আকাশ থেকে পড়ল। যে কি রে বাচ্চা, আরে অমন কি করে হলো? তা সাঁতার কাটতে জানতো না বুঝি? বুড়ির কথা বলতে বলতেই পাশ কাটিয়ে ঘাটের খানিকটা নিচে নেমে যায়। কেন জানবো না? কিন্তু কিন্তু ওকে শেকল বুড়িতে ধরেছিল, তাই ও পালাতে পারেনি। এই বিলে শিকল বুড়ি থাকে, ওই আমার ভাইকে ডুবিয়ে মেরেছে। বুড়ি খানিক থমকে যায় সেই কথা শুনে, পেছন ঘুরে বলল, কে মেরেছে? সে কল বুড়ি? সে আবার কে রে? হ্যাঁ, বেশ বেশ মজার নাম তো। তা কোথায় থাকে সে? কেন, সারা গাঁয়ের লোক জানে আর তুমি জানো না ঠাম্মা? শিকল বুড়ি এই বিলের জলেই থাকে। বলো যা, তোর এসব এসব গাঁজাখুরি কে বলেছে? শোন, আসল ব্যাপার হলো এই বিল অনেক গভীর, বুঝলি? সাঁতার না জেনে নামলে তো জলে ডুবে মরবেই অলপে তলেরা। অমল সে কথার কোনো উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, তুমি এই ভর সন্ধ্যেবেলায় বিলের জলে নামছো কেন ঠাম্মা? বুড়ি ততক্ষণে নিজের হাঁটু অব্দি জলে ডুবিয়ে দিয়েছে। মাথার ঘোমটা সরাতেই এক ঢাল চুল বেরিয়ে এলো বাইরে। বুড়ি পেছন না ফিরেই বলল, স্নান করতে এসি। কুয়োর জলে স্নান করলে আমার গা চুলকায়। মরশুমের প্রথম বর্ষার জল এ গায়ে দিলে সব রোগ ব্যাধি বালাই সাত বলে পালাবে এখন। এই বলে বুড়ি একেবারে গলা অবধি জলে নেমে গেল। জলে নেমে বুড়ি বলে উঠল, তা তুই কি করতে এসেছিস বললি না তো এই ভর সন্ধ্যেবেলায়? আমিও স্নান করতে এসেছিলাম ঠাম্মা, কিন্তু জলে নামতে ভয় করছে। মরণ, এই জলে কিছু নেই। আর ভয় পাসনি, আয়। নামতে পারবি না তো? এনে এনে আমার হাতটা ধর।
অমল চমকে ওঠে। ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ঢোক গিলে বলল, না ঠাম্মা, তুমি তো বললে এই বিল খুব গভীর, তারপর যদি নেমে তল না পাই? আরে আরে কোনো ভয় নেই রে, আয় বলছি, আয় নেমে আয়। এখানে ঘাটের কাছে অত জল নেই, পুরাপুরি এক মানুষ সমান জল। বুড়ি পৈঠার দিকে 2 হাত বাড়িয়ে দেয়। আমার বিশ্বাস হয়নি ঠাম্মা, আমার তবুও ভয় করছে। এবার বুড়ি খানিকটা বিরক্ত হলো। কি মুশকিল, এ সোড়াকে আমি এখন কি করে বোঝাই? অমল যেন ঠিক এই কথাটার অপেক্ষাতেই ছিল। দুম করে সে উত্তর দেয়, কেন? একটা ডুব দিয়ে দেখাও, তাহলে বিশ্বাস করব। অমলের ডান হাতটা তার থলের মধ্যে শক্ত করে কিছু একটা আঁকড়ে ধরেছে। মুঠো আরো বেশি শক্ত হয়ে উঠেছে ওর, কপাল ঘেমে উঠছে ধীরে ধীরে। গৌরী ঠাম্মা অমলের কথা শুনে বলল, ঠিক আছে, এই দেখ, তবে এই আমি ডুব দিলুম। এই মোক্ষম সুযোগটার অপেক্ষাতেই ছিল অমল। গৌরী ঠাম্মা ডুব দিতেই তার বিশাল লম্বা চুলের গোছাটা জলের উপরে ভেসে উঠল। অমল খুব ভালো করে চেনে বৈদ্যবাড়ির গৌরী ঠাম্মাকে। তিনি একজন প্রতিবন্ধী মানুষ, তার 2 পায়ে তিনি দাঁড়াতে পারেন না। তাকে প্রথমে হেঁটে চলে বেড়াতে দেখেই অমলের সন্দেহ হয়েছিল। দ্বিতীয়বার সন্দেহ হয়েছিল মাথা থেকে ঘোমটাটা সরে যেতেই, যখন এই চুলের গোছাটা দেখতে পেয়েছিল অমল। গৌরী ঠাম্মা বিধবা, তিনি চুল কেটে রেখেছেন ঘাড় অবধি। তার চুল কখনোই এমন পা অবধি লম্বা নয়। এ চুল গৌরী ঠাম্মার নয়, কারণ অমলের চোখের সামনে এইমাত্র যে জলে ডুব দিয়েছে সে গৌরী ঠাম্মা নয়। সে কে অমল খুব ভালো করেই জানে, এবং তাই সে এক মুহূর্ত আর দেরি করল না। 3 পায়ে লাফ দিয়ে সে ভাঙা ঘাটের সিঁড়িতে এসে দাঁড়ালো, হাতে উঁচু করে ধরা রামদাটা। এবার তাকে সামান্য ঝুঁকি নিতে হবে। হাঁটু অব্দি জলে নেমে এলো অমল। খপ করে সে গৌরী ঠাম্মার চুলের গোছাটা 2 হাতে মুঠো করে ধরল, আর তারপর মুহূর্তের মধ্যে নেমে এলো রামদায়ের কোপ। এক কোপে সমস্ত চুলের গোছাটা ঘ্যাচ করে কেটে আলাদা করে দিল মাথা থেকে। শেকল বুড়ি, হ্যাঁ, এই সেই শেকল বুড়ি যার সমস্ত ক্ষমতা লুকিয়ে থাকে তার চুলে। একটা ভয়ঙ্কর আর্তনাদ করে জলের নিচে ডুবে যাওয়া শরীরটা জলের উপরে লাফিয়ে উঠল। কোথায় গৌরী ঠাম্মা? গতকাল রাতে দাঁড়িয়ে থাকা নির্মলের পেছনে যে লম্বা বিশাল কালো মূর্তিটা দেখেছিল অমল, সেই মূর্তি, ঠিক সেই মুখ, সেই মণিবিহীন 2 চোখ, কান অব্দি প্রসারিত ঠোঁট, আর ভেতরে বোয়াল মাছের মতো দাঁত। কান ফাটানো চিৎকার করে উঠল সেই বিভৎস মূর্তিটা। চুলের গোছাটা তখন অমলের হাতে ধরা। আর কিছু করতে পারবে না শেকল বুড়ি, কারণ তার চুলের গোছাটাই যে নেই। তীক্ষ্ণ চিৎকারে কানের পর্দা ফেটে যাচ্ছে অমলের। চুলগুলো একপাশে চুলের হাত দিয়ে কান চাপা দিল অমল। তবুও শুনতে পেল জলের উপরে ছটফট করতে থাকা সেই বিশাল বিকট দর্শন শরীরটা চিৎকার করে বলছে, অমল 1 পা 2 পা করে জল থেকে উঠে এলো। ওর শরীরে শিরা উপশিরায় তখন জ্বলছে প্রতিশোধের আগুন। হঠাৎ করেই অঝোর ধারায় বৃষ্টি নামল। কিছুক্ষণের মধ্যেই বিলের জল সম্পূর্ণ শান্ত হয়ে গেল। পেছন ফিরে থলিটা নিয়ে দৌড় দিল অমল বাড়ির দিকে। আর পেছনে তাকালো না সে। শেকল বুড়ি জব্দ হয়েছে। দৌড়তে দৌড়তে অমলের কানে ভেসে এলো একটি কথা, আমি আবার ফিরে আসবো, আমি আবার ফিরে আসবো।
নমস্কার, এতক্ষণ শুনছিলেন প্রখ্যাত লেখক আকাশ গুহের কলমে হেসো বিলের ভয়। নির্মল এবং সন্ন্যাসী বাবার চরিত্রে সুদর্শন, অমলের মা অনুষ্কা, গৌরী ঠাম্মা এবং শেকল বুড়ির চরিত্রে মৈত্রেয়ী দে, অমল এবং হারুনের চরিত্রে আমি অরূপ। আজ তাহলে এই পর্যন্তই। এরপর অন্য একদিন অন্য এক সময় আমরা অন্য একটি গল্প এনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।